ওকে ওকে ফাইন। একটা KFC বাকেট, দুটো ফ্রেঞ্চ ফ্রাই, দুটো টাব আইসক্রিম। তুই না ডায়েটে আছিস? একটা KFC প্যাকেট, দুটো ফ্রেঞ্চ ফ্রাই, একটা ডাব আইসক্রিম। ওকে ডিল। দুজন ভাই বোন এমন ভঙ্গিতে করমর্দন করলো যেন ডিলারশিপ কনফার্ম করেছে দুজন মাফিয়া বস। সোফা থেকে উঠে হেলে দুলে শীষ বাজাতে বাজাতে ইরামের টেবিলের সামনে এসে দাঁড়ালো সাইবান। অপর দিকে সারিকা তখনও হাসি মাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে কোমর ডলতে ডলতে সামান্য ঘুরিয়ে নিজের রুমের দিকে আড়াল হয়ে গেল। একটা সিদ্ধ ডিমের অনেক খরচা পড়ে গেল মেয়েটার, আহারে। মন্তব্য করলো ইরাম হাতে। তাতে সাইবান ভ্রুকুটি করে তাকালো তার দিকে, ঝুঁকে এসে ম্যাকবুকের স্ক্রিনের দিকে চেয়ে কথা ঘুরিয়ে বলল, ফাইবার খুলে ফেলেছেন? বেশ বেশ। এটা কি লিখেছেন? আর্টিকেল লিখে দেবেন মাত্র $5। মাথা খারাপ? $5 কত টাকা জানেন? কিচ্ছু হবে না $5 দিয়ে। বদলান বদলান। $100 ছাড়া মুখ দেখাবি না গরিবস। চোখ উল্টে ইরাম বলল, প্রোফাইল তোমার নাকি আমার? জ্ঞান দেয়া বন্ধ করো, যাও বাকি দুটো ডিম খেয়ে আসো, না হলে আবার সুগন্ধার নজর পড়বে। চোখ তুলে ফেলবো না ওটার। দৌড়ে কিচেনে গিয়ে এক হাতে দুটো ডিম নিয়ে এসে ইরামের পাশের চেয়ারে বসে পড়ল সাইবান। বাই দ্য ওয়ে, পায়ের উপর পা তুলে বসে একটা আস্ত ডিম মুখে পুরে দিল সে। ইরাম অবাক নয়নে দেখলো গাল ভীষণ ফুলে গেছে ছেলেটার। সাধারণত অতিরিক্ত খাবার মুখে নিয়ে চেবালে মানুষকে দেখতে মোটেও ভালো লাগে না, অথচ সাইবানের এমন বেখাপ্পা আচরণেও তার উপর চোখ আটকে যাচ্ছে। বিশেষ করে খাবার গেলার সময় তার গলার অ্যাডামস অ্যাপেল নামক উঁচু জায়গাটা যেভাবে ফুলে ফেপে উঠছে, সেটা ইরামের মনোযোগ কেড়ে নিচ্ছে দারুণভাবে। এক লহমা চেয়ে থেকে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল রমণী। কোন দিকে তাকিয়ে আছে সে? ইস, লজ্জাবোধ করলো সে ভীষণ ভাবে। সাইবানের অবশ্য তার নজরের দিকে বিশেষ খেয়াল নেই। একটা ডিম গিলে শেষ করে অন্যটা জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতন পর্যবেক্ষণ করতে করতে সে বলল, আপনি যে কম্পিউটার ক্লাসে যাবেন বলে ঠিক করে রেখেছেন, কিভাবে করবেন পোটলা? ওর সাথে নেয়ার চিন্তাও মাথায় আনবেন না এখন। ইরাম পুনরায় বাস্তবতায় ফিরে এলো। তুমি না বললেও আমি এটাই ঠিক করে রেখেছিলাম, কিন্তু ওকে রেখেই বা যাবো কোথায়? ভাবছি একটা ডে কেয়ার খুঁজবো, কিন্তু এত ছোট বাচ্চা রেখে যেতে মন সায় দিচ্ছে না। আমি সরি, আসলে আমিও বলতে পারছি না ওই সময়টা আমি বাড়িতে থাকবো কিনা। আমার প্র্যাকটিক্যাল থাকে শোয়ের, সেক্ষেত্রে। এভাবে চলা যায় না, সবাই তো আর নিজেদের কাজ বাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারে না। কম্প্রোমাইজ করতে হবে, সেটা আমাকেই। দেখি যদি কোর্স ছাড়াই কোনোভাবে কাজ করা যায়, তবে আমি বাসায় থেকেই। ইজানকে আমি রাখবো। অপ্রত্যাশিত কণ্ঠটি সাইবান এবং ইরামকে জমিয়ে দিল। উভয়ে তাকিয়ে দেখলো সারিকাকে, সালোয়ার কামিজ এবং তার উপরে অ্যাপ্রন পরে পুরোদস্তুর তৈরি মেয়েটি। চেম্বারে আজ যাচ্ছে স্পষ্ট। সাইবান ভ্রুকুচকে ফেলল। তুই সিস? মাথা দোলালো সারিকা। হ্যাঁ, এমনিতেও চেম্বারে দুপুরের সময় রোগী তেমন থাকে না, ব্রেক চলে, তাই ওই ব্রেক টাইমে চেম্বারে না কাটিয়ে বাসায় চলে আসব। একটা দুটো ঘন্টা ম্যানেজ করার ব্যাপার না, তাছাড়া সুগন্ধা তো আছেই। আশা করছি কোর্সের সময়টা দুপুর থেকে বিকেলের মাঝেই। 2টা থেকে 4টা। ইরাম বলল। সারিকা তার দিকে এক পলক চেয়ে শেষে সাইবানের দিকে ফিরল। তাহলে তো হলোই, বাড়িতে মানুষের অভাব নেই, ব্যবস্থা একটা হয়ে যাবে। হুম। ভাবুক ভঙ্গিতে বলে আরেকটা ডিম মুখে পুরে দিল সাইবান। সারিকা দাঁড়িয়ে নেই, হনহন করে হেঁটে এসে চলে গেল বাড়ির বাইরে। ইরাম মেয়েটির চলার পথে তাকিয়ে মনে মনে ভাবল, ফিরে এলে একা কোনো সময়ে তাকে ধন্যবাদ জানাবে সে। এমনিতেও আগের একটা ধন্যবাদ মেয়েটার প্রাপ্য। একটা কথা জিজ্ঞেস করি? ইরামের প্রশ্নে সাইবান মুখ তুলে মাথা হেলালো। রমণী প্রশ্ন করলো, সারিকার কি অ্যারেঞ্জ ম্যারেজ? সাইবান খানিকটা সময় চুপ করে রইল। ইরাম বেশ মনোযোগ দিয়ে তার চেহারাটা দেখলো। বিয়ের দিন কিচেনে দেখা দৃশ্যটি ইরাম যেমন আজও ভোলেনি, তেমন কারো কাছে খোলসাও করেনি। অনুরাগ এবং সারিকা উভয়ের মাঝে আগে থেকে সম্পর্ক ছিল স্পষ্ট। সাইবানকে নিজের বেস্ট ফ্রেন্ড আর বোনের মাঝাকার রহস্যময় সম্পর্কের কথা জানে না, বুঝতে পারল না সেই অভিব্যক্তি দেখে। সাইবান চেয়ারে হেলান দিয়ে উত্তর করলো,
হ্যাঁ, মিসির দুলাভাইয়ের মায়ের স্কুল ক্লাসমেট ছিল মম। সেখান থেকে কথাবার্তা, হঠাৎ এই প্রশ্ন। না এমনি। দ্রুত মুখ ফিরিয়ে ম্যাকবুকে মনোযোগ দিল, যেন জবাব দিতে না হয়, তাই চায়ের মগটা তুলে নিয়ে লম্বা একটা চুমুক দিয়ে নামিয়ে রাখলো। সাইবান মুখ ঘুরিয়ে তাকে দেখলো, তারপর মগটাকে। চা? হুম। মগটা নিজের হাতে তুলে নিল সাইবান, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল। কোনখানে চুমুক দিয়েছেন? প্রশ্নটা ইরামকে অবাক করলো। এটা জিজ্ঞেস করছে কেন হঠাৎ ছেলেটা? খেতে চাই নাকি? ইরাম আঙ্গুল তুলে দেখিয়ে দিল তার ঠোঁটে দেওয়া লিপ জেলের কারণে অতি হালকা একটা ছাপ পড়ে গিয়েছে। এখানে। ইরাম ভাবলো বোধহয় সাইবান সে যেখানে চুমুক দিয়েছে সেই জায়গাটা এড়িয়ে যেতে চাইছে, তাই জিজ্ঞাসা করছে। অথচ তাকে হতবাক করে দিয়ে সাইবান তীর্যক হেসে বলে উঠল। ওকে, থ্যাঙ্কস। চুমুক দিল সাইবান, ঠিক যেখানে ইরাম ঠোঁট বসিয়েছে একদম সেই স্থানের উপর। লিপ জেলের হালকা ছাপ লেপটে গেল সাইবানের ঠোঁটে। প্রসারিত দৃষ্টি মেলে দেখলো ইরাম। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো মগটা সাইবানের হাত থেকে ছিনিয়ে নেয়, অথচ একটুও নড়তে পারলো না। বেশ লম্বা এক চুমুক চা পান করে অবশেষে মগটা নামিয়ে রাখলো সাইবান। সঙ্গে সঙ্গে জিভ বের করে নিজের ঠোঁট চেটে নিতে নিতে বলল। চা এত সুস্বাদু হয় আগে জানতাম না। বুকের ভেতরটা ধক করে উঠল ইরামের। সাইবান ঝুঁকে এসে সরাসরি তার ঠোঁটের দিকে চেয়ে বলল। ক্যান আই হ্যাভ ওয়ান মোর সুইট লিপস? আই মিন টি প্লিজ। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে ফেললো ইরাম। দুই কান বেয়ে আগুন বেরোচ্ছে তার। ম্যাকবুকের কিবোর্ডের উপর বেশ শব্দ করে ঝোড়ো গতিতে টাইপিং করতে করতে সে খড়খড়ে গলায় বলল। সুগন্ধাকে বলো বানিয়ে দিতে। চেয়ার ঠেলে অযথায় দুলতে দুলতে বিস্তর শয়তানি হাসি মেখে ইরামের উজ্জ্বল শ্যামলা মুখবর্ণে লালচে ছাপ প্রাণ করে দেখে গেল সাইবান। পরদিন সন্ধ্যাবেলা সাইবান কিছুক্ষণ আগে বাইরে থেকে ফিরেছে। সারা দিন সে প্র্যাকটিসের জন্য বাইরে থেকেছে। পরে জিম আর জিম থেকে থানায় গিয়েছিল খবর নিতে। কোনো অগ্রগতির কথা জানা যায়নি। বিষয়টা বাড়িতে কাউকে আপাতত বলেনি সে। রুমে চলে গিয়েছে ফ্রেশ হতে। আজ সামিয়া, সারিকা এমনকি আহমদও বাড়িতে আছেন। পরিবারটির উপর দিয়ে গত কয়েকদিনে যত ঝড় গিয়েছে তার জন্য ইরামের খারাপ লাগছে। সন্ধ্যা হতে না হতেই সে কিচেনে হাজির হয়েছে। আজ বিশেষ নাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সে সবার জন্য। গরম গরম সিঙ্গারার সাথে মাংসের ডুবো হালিম। বড় কড়াইয়ে ইতিমধ্যে টকবক করে হালিম ফুটছে। ইরামের বিকালে বানিয়ে রাখা সিঙ্গারা গরম তেলে ভেজে নিচ্ছে সুগন্ধা। অন্য স্টোভে কেতলিতে পানি বসিয়েছে ইরাম। ইজানকে কিছুক্ষণ আগে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছে, তাই বিশেষ চিন্তা নেই এখন। আজ বাড়ির বারান্দায় ছোটখাটো একটা গল্পের আসর জমেছে। সামিয়া এবং আহমদ একে অপরের সঙ্গে তেমন না মিশলেও সারিকাই সকলকে মাতিয়ে রেখেছে। তাছাড়া কিছুক্ষণ আগে মিশিরও এসে পৌঁছিয়েছে। সে মূলত সারিকাকে দেখতে এসেছিল। ইরাম অনুরোধ করে আজকে রাতের জন্য থাকতে বলেছে। সেই অনুরোধ ফেলেনি সাইবানের দুলাভাই। কিছুক্ষণ বাদে গোসল সেরে সাইবানও যোগ দিল। ইরাম এবং সুগন্ধা নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে গেল, পরিবেশন করে দিল সবাইকে। ঠিক এমন সময়েই বাড়ির লোহার গেটের সামনে এসে থামলো একটি গাড়ি। দারোয়ান গেট খুলতেই একজোড়া বয়স্ক দম্পতিকে দেখা গেল। সঙ্গে একজন ফিনফিনে শরীরের লম্বা লোক। লোকটার দুই হাতে ধরা প্যাকেট। ওগুলো যে মিষ্টি এবং ফলমূল তাতে কোনো সন্দেহ নেই। ইরাম তাদের চিনতে পারল না। সবার আগে সাইবানি উঠে গেল। আঙ্কেল আন্টি আপনারা আসুন আসুন প্লিজ। জিনিসপত্র বয়ে নিয়ে আসা লোকটার হাত থেকে কিছু জিনিস সাইবান নিজের হাতে নিয়ে নিল। সুগন্ধ। তিতলি আসেনি? ওই বিচারে কি আর ঘরে আটকে থাকে? একটা ফ্যাশন শো আছে আজ, সেখানে ডিজাইনার আর অর্গানাইজার, ওখানেই ব্যস্ত। উত্তর করলেন মিসেস চৌধুরী। স্বামীরাও উঠে দাঁড়ালেন, অতিথিদের আমন্ত্রণ জানালেন। চেয়ার নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিল সুগন্ধা। স্বামীয়া বললেন, বসুন বসুন, কি সৌভাগ্য, কতদিন পর দেখা আপনাদের সাথে। এই 3 বছর আগে তিতলির জন্মদিনের পার্টি শেষে দেখেছি। আপনি তো ওই তল্লাটে এখন আর পাই রাখেন না মিসেস মুন্সি। ছেলের সঙ্গে মাঝে মধ্যে যাতায়াত করলে কি এমন ক্ষতি হয়?
মিস্টার চৌধুরী বললেন এবার। ইরাম অধরে দাঁড়িয়ে দেখলো এরা তাহলে ওই তিতলি নামের মেয়েটার বাবা মা। সাইবানদের পরিবারের সঙ্গে ভালোই সম্পর্ক দেখা যাচ্ছে, তবে এত বৃষ্টি ফলমূল নাস্তার বহর নিয়ে হাজির হয়েছেন কেন? অতিথির বাড়িতে দৃষ্টান্ত নেওয়ারও একটা সীমা আছে। ইরাম আজ চোখে দেখলো কম করে হলেও 10 কি 12 কেজি মিষ্টি আছে, তাও বিভিন্ন ধরনের। এমন ঐতিহ্য কেবল বিয়ে আর শ্বশুর বাড়ি কিংবা কুটুম বাড়িতে গেলেই দেখা যায়। তবে বিষয়টাই ভ্রুক্ষেপ না করার সিদ্ধান্ত নিল সে। মেহমান এসেছে বাড়িতে, বাড়ির বউ হিসেবে আপ্যায়ন করা জরুরি, তাই সে সুগন্ধার সাথে ভেতরে চলে গেল। বাটিতে নাস্তা সাজিয়ে মিনিট 20 পরে ট্রে হাতে যখন ইরাম আর সুগন্ধা ফিরে এলো, তখন গল্পের আসর জমে উঠেছে। মিস্টার চৌধুরী আহমেদের উড়ু চাপড়ে বলছেন, তবে যাই বলুন না কেন আহমদ সাহেব, ছেলে একটা তৈরি করেছেন বাঘের বাচ্চা। আপনার এই ছেলেটার প্রতি যত কৃতজ্ঞতা প্রকাশই করি না কেন কম হয়ে যাবে। আমাদের মেয়েটাকে সকল বিপদ আপদ থেকে ছায়ার মতো আগলে রাখে। সাইবানের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন মিসেস চৌধুরী। ইরামের কেমন যেন খটকা লাগলো, তবে সেটা সে প্রকাশ করলো না। ঠান্ডা দৃষ্টিতে ঝুঁকে নাস্তা এবং চায়ের কাপ সাজিয়ে দিল। মিসেস চৌধুরী তাকে দেখলেন, নতুন মুখ লক্ষ্য করে তিনি কিছু জিজ্ঞেসও করতে যাচ্ছিলেন, তবে তার আগেই মিস্টার চৌধুরী বলতে শুরু করলেন, দেখুন আহমদ সাহেব, ভনিতা পছন্দ না আমার, সরাসরি বলছি। এসব কথা যত স্পষ্ট থাকা যায় ততই মঙ্গল, বুঝেছেন? কিসব কথা? প্রশ্ন করলেন আহমেদ। তিনিও দ্বিধান্বিত, বুঝতে পারছেন না কোথায় ইঙ্গিত করা হচ্ছে। মিসেস চৌধুরী জানালেন, সেদিন কিছু না চিন্তা করেই, কোনো পরোয়া না করেই যেভাবে আমাদের পরিবারটাকে সাইবান আগলে গেল, সেটা প্রশংসার দাবিদার। আপনাদের ছেলের যত তারিফই করি না কেন অনেক কম হয়ে যাবে। বাড়ির প্রত্যেক সদস্যের মুখে ক্রমশ দ্বিধা ফুটে উঠতে লাগলো। সেই দ্বিধা দেখে অবশেষে মিস্টার চৌধুরী আসল উদ্দেশ্যটা প্রকাশ করলেন। আহমেদের একটা হাত ধরে বললেন, মেয়ের বাবা হিসাবে আগে বলা যদিও অদ্ভুত, তাও বলছিলাম আপনাদের ছেলেটা যদি আমাদের বাড়ির জামাই হয় তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আমাদের পরিবারের বন্ধনটা শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ না থেকে কুটুম বাড়ি হয়ে দাঁড়ালে খুশির কোনো সীমানা থাকবে না। কি বলেন বেয়াই সাহেব? বাড়ির প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই প্রত্যেক জোড়া দৃষ্টি গিয়ে স্থাপিত হলো একপাশে বরফের মতন দাঁড়িয়ে থাকা ইরামের দিকে, যার চোখে এই মুহূর্তে শুধুমাত্র শীতলতা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। বাড়ি জুড়ে দীর্ঘ পিনপতন নীরবতা। সবাই যেন ভুলেই গিয়েছে কিভাবে কথা বলতে হয়। অস্বস্তি গেড়ে বসলো প্রত্যেকের অন্তরে। এমন পরিস্থিতি কিভাবে তৈরি হলো? সমস্ত জীর্ণতা ভেঙে সবার আগে প্রতিক্রিয়া করলেন সামিয়া। তপ্ত ভাষা পরিহার করে তিনি বেশ স্বাভাবিক কণ্ঠেই হাত তুলে ইরামের দিকে নির্দেশ করে বললেন, আপনাদের ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই আগে। ও আমার পরিচয় আমি নিজে দিতে জানি আম্মু। অবশেষে মুখ খুলল শীতল রমণী। কোনো কিছুর পরোয়া না করে সামনে এসে দাঁড়ালো। পরনের সালোয়ার কামিজের ওড়নাটা ঘোমটা হিসেবে মাথায় দেওয়া তার। সেটা টেনে ঠিকঠাক করে মিস্টার আর মিসেস চৌধুরীর দিকে চেয়ে সে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমি ইরাম কিবরিয়া, ওয়াইফ অফ সাইবান আলাদিন, এই বাড়ির একমাত্র বউ। মিস্টার এবং মিসেস চৌধুরীর মাঝে মহা বিস্ময় ভর করলো। তড়িৎ গতিতে এদিক সেদিক তাকালেন তারা। আহম্মক মরে গিয়েছেন পুরোপুরি। আহমেদের দিকে চেয়ে মিস্টার চৌধুরী জিজ্ঞেস করলেন, আহমদ সাহেব, আপনার ছেলে বিবাহিত? আমরা জানতাম না। তিতলিও তো কিছুই বলল না। কবে হলো? এই বছরের 22 এপ্রিল। আপনার সঙ্গে আমি কথা বলছি আঙ্কেল, আমার সঙ্গেই কথোপকথন চালালে ভালো হয় না? ঝট করে ইরামের দিকে ফিরে তাকালেন মিস্টার চৌধুরী। মুখটা সামান্য লালচে হলো তার। বোঝাই যাচ্ছে এমন গর্ধ প্রমাণিত হওয়ার এবং ইরামের তীক্ষ্ণ কথায় অপমানিত বোধ করেছেন। মিসেস চৌধুরী সেই তুলনায় সহনশীল। তিনি দ্রুত বললেন, এটা একটা ভুল বোঝাবুঝি মিসেস মুন্সি আহমদ সাহেব। আমরা সত্যিই জানতাম না সাইবানের বিয়ে হয়ে গিয়েছে, তাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাফ করবেন, বাড়ি বয়ে এসে আপনাদের অস্বস্তিকর অবস্থায় ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা তো শুধুই নিজেদের মেয়েটার কথা চিন্তা করছিলাম। বড় হয়েছে, অনেকের খারাপ নজরেও পড়ে গিয়েছে। ওর একটা ব্যবস্থা যত দ্রুত করা যায় ততই মঙ্গল। তাই তাড়াহুড়ো করে বোঝে নিত মেয়ের বাবা মায়ের কষ্ট। সকলে একে অপরের দিকে তাকালো। সামিয়া এবং আহমেদ গুরুজন হিসেবে কিছু বলার আগেই ইরাম বলে বসলো,
ভুল বোঝাবুঝি? আপনাদের মেয়ে কিছুই বলেনি, কিন্তু সেদিনই আমাদের বিয়ের রিসেপশন পার্টিতে বেশ সেজে গুজে তৈরি হয়ে এসেছিল। এত ভালো বান্ধবী আমার হাজব্যান্ডের, এত ভালো সম্পর্ক আপনাদের পরিবারের, তবুও কিছুই জানলেন না। বেশ, বিশ্বাস করে নিলাম আপনারা কিছুই জানতেন না। তবে দুঃখিত, এটা বিশ্বাস করতে পারছি না যে এর পেছনে আপনাদের মেয়ের কোনো হাত ছিল না। আপনারা জানেননি কারণ সে বলেনি। এখন সে বলেনি ঠিক কোন উদ্দেশ্য থেকে, সেটা খুঁড়তে গেলে কেঁচোর বদলে সাপ বেরিয়ে আসতে পারে। এই মেয়ে, হঠাৎ গর্জিয়ে উঠলেন মিস্টার চৌধুরী। ইরামের দিকে আঙ্গুল তুলে শাসালেন। মুখ সামলে কথা বলো। ভুল হয়ে গিয়েছে আমাদের দ্বারা। তোমাকে অপ্রস্তুত করার জন্য আমরা দুঃখিত, কিন্তু তাই বলে আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা আমি মেনে নেব ভাবলেও বা কি করে? দেখে তো ভদ্রঘরের মেয়ে মনে হয়, বিয়েও হয়েছে ভদ্র পরিবারে, তাহলে কথায় এত অভদ্রতা কেন? আমার মেয়েকে দোষ দাও? সাহস কত তোমার? শুধুমাত্র সাইবানের স্ত্রী বলে তোমাকে ছেড়ে কথা বলবো ভাবলে বোকার স্বর্গে বসবাস করছো। তাছাড়া তুমি এখানে এলেই বা কোথা থেকে? এই ফ্যামিলি চ্যারিটি কেস করতে ভালোবাসা জানতাম, তেমনি কোনো কেস না তো। ইরাম বরাবর তাকালো মিস্টার চৌধুরীর চোখের দিকে। এক চুল নড়ল না, না তো পিছিয়ে গেল। আমি এই বাড়ির চ্যারিটি কেস নাকি অন্য কিছু, সেটা আপনার চিন্তার বিষয় নয় আঙ্কেল। জীবনে থেকে শিখেছি গুরুজনদের ততক্ষণ সম্মান দেওয়া উচিত যতক্ষণ তারা গুরুজনের মতো আচরণ করে। আপনি সেই নিয়মের ব্যতিক্রম নন। একটা ভুল বোঝাবুঝির উপর এত রিয়াক্ট করার কি আছে? মিসেস মুন্সি, আহমদ সাহেব, আপনাদের বাড়ির বউ এত বেয়াদব কেন? মিসেস চৌধুরী বলতেই স্বামীয়া একটুখানি বাঁকা হেসে জানালেন। আমাদের বাড়ির বৌজি, তাই সিদ্ধারা একটু বেশিই শক্ত। গাঢ় নীরবতা নেমে এলো চারপাশে আবারও। ইরাম শেষ একবার মিস্টার আর মিসেস চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমার আপনাদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, না আছে আপনাদের মেয়ের প্রতি। তবে আজ থেকে বিষয়টা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করব। ভুল বোঝাবুঝি যখন হয়েছেই, তখন এখানেই সেটার সমাপ্তি ঘটলে ভালো হয়। তবে নিজের মেয়ে বলে চোখে ঠুলি পড়ে বসে থাকবেন না। কেন সে এত গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের জানায়নি, সেটা নিয়ে মেয়েকে প্রশ্ন করতে শিখুন। বায়োসড পিতামাতা হবেন না, এমনভাবেই কিন্তু সমাজে অপরাধী, দুর্নীতিবাজ, পরকীয়াকারী তৈরি হয়। এইটুকুই। ইরাম আর দাঁড়ালো না, উল্টো ঘুরে হনহন করে হেঁটে বাড়ির ভেতরে আড়াল হয়ে গেল। সে চলে যাওয়ার পরেও তার প্রত্যেকটা কথার শীতল একটা আবেশ রয়ে গেল। নাস্তা অধরা পড়ে রইল, চা ঠান্ডা হয়ে গেল, অথচ কারো আর মনে রইল না কিছুই। গাঢ় নিস্তব্ধতা। মিস্টার চৌধুরী বসে পড়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ে আহমেদকে বললেন, আজ যা হলো তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী, মাফ করবেন। কিন্তু একটা কথা না বলে পারছি না, আমাদের বাড়ির বউদের উদ্দেশ্য ঠিক মানতে পারলাম না। তিতলিরও হয়তো কোথাও গিয়ে ভুল হতে পারে। আমরা এত কিছু করেছি, আজ এখানে আসছি, সেটাও আমার মেয়েটা জানে না। তারপরও এভাবে আমাদের মেয়েকে নিয়ে কথা শুনিয়ে গেল। দুঃখিত হলেও এই বিষয়টা মানতে পারলাম না। ওর আচরণ খুবই অহংকারী। মিসেস চৌধুরীর সহমত পোষণ করতে অবিশ্বাস্য একটি গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রানী বলে কথা, অহংকার তার অলংকার। ঝট করে ফিরে তাকালো সকলে। এতক্ষণ যাবৎ একদম নিশ্চুপ বসে থাকা সাইবান নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখ জোড়ায় যেন ঝড় খেলে যাচ্ছে। আগ্রাসী দানবের ছায়া জেগে উঠছে তার অবয়ব জুড়ে। শীতল চোখে এসে তাকালো মিস্টার চৌধুরীর দিকে। বুকে দুই বাহু বেঁধে মাথা কাত করে অশরীরী তুল্য এক কণ্ঠে বলল, আমার স্ত্রীর নামের সঙ্গে বেয়াদব শব্দটা উচ্চারণ করার আগে এই বাড়ির চৌকাঠের বাইরে পেরিয়ে যাবেন। এই রাজ্যের ত্রিসীমানায় রানীর অপমান শুধু নিষিদ্ধ নয়, দণ্ডনীয় অপরাধ। প্রথমবার ভুলটা করেছেন, তাই আমি কিছু মনে না করে খোলা মনে মাফ করে দিলাম। দ্বিতীয়বার ইউ আর নট লিভিং উইদাউট কনসিকুয়েন্স। রাতের জন্য ইজানের প্রয়োজনীয় জিনিসগুলো মোটামুটি গুছিয়ে দিয়েছে ইরাম। ঘুমন্ত ছেলেকে আস্তে করে বুকে চেপে সে যখন বেডরুম থেকে বেরোতে যাবে, তখনই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো সাইবান। দৌড়ে এসেছে বেশ তাড়াহুড়ো করে। উজ্জ্বল চেহারায় খানিকটা লালচে ভাব ফুটে উঠেছে তাই। ইরামকে দেখে ভ্রু কুঁচকে ফেললো সে। পোটলাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ইরাম বিনা দ্বিধায় শান্ত গলায় উত্তর করলো, গেস্ট রুমে। ভালো লাগছে না, তাই আজ তাড়াতাড়ি ঘুমাবো। সাইবানের চোখ কপালে উঠে গেল রীতিমতো। পরক্ষণেই সেখানে মিশ্রিত ভয় এবং আক্রোশ ভর করলো।
বেডরুম ছেড়ে গেস্ট রুমে যাবেন মানে কি? মানে তেমন কিছুই না, আই নিড স্পেস, দ্যাটস ইট। ইরাম এগোলো কিন্তু সাইবান দরজা আটকে দাঁড়িয়ে গেল। তার শক্তপোক্ত গরমের শরীর মুহূর্তেই পথ বন্ধ করে দিল সম্পূর্ণ। বিরক্তি নিয়ে তাকালো ইরাম। সাইবান গভীর গলায় বলল, দরকার হলে আমি চলে যাব, আপনি এখানেই থাকবেন। তোমার রুম থেকে তোমাকে বের করার অধিকার আমার নেই। কিসের অধিকার নেই আপনার? আপনি আমার বিয়ে করা বউ, ওটা 3 কবুল বলা স্বামী। বিয়েটা কোন উদ্দেশ্যে হয়েছে সেটা বাকিরা না জানলেও আমি আর তুমি ঠিকই জানি আলাদিন। তাই প্লিজ নাটক করো না। আমার ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে এই সংসার খেলাটাও শেষ হয়ে যাবে। এত অধিকার ফলানোর আর কারণ দেখছি না। সামনে থেকে সরো তুমি। ইরাম সাইবানকে জোর করে সরিয়ে এগোতে চাইলেই তার একটা হাত খপ করে ধরে ফেললো ছেলেটা। ইজান নাড়া খেয়ে ততক্ষণে জেগে উঠতে শুরু করেছে। ইরাম এক হাতেই ছেলেকে বুকে ধরে রেখে ক্রুদ্ধ দৃষ্টিতে সাইবানের দিকে তাকিয়ে মৃদু গলায় আক্রোশ চেপে বলল, আমার হাত ছাড়ো আলাদিন। আপনার কাছে আমি কি দোষ করেছি রাম আপু? বারবার আমার সব নিবেদনগুলোকে এইভাবে পায়ে ঠেলে দেন কেন? আপনি কি কিছুই বোঝেন না, কিছুই জানেন না? ফপ করে ইরামের চিবুক চেপে ধরে নিজের সঙ্গে দৃষ্টি মেলালো সাইবান। জলে জলে চোখে চেয়ে বলল, আপনার চোখে আমার জন্য এমন শীতলতা দেখলে আমার অন্তরে রক্তক্ষরণ হয়। ঝুঁকে এলো সে। ইরামের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, প্লিজ রিকগনাইজ মি ফর ওয়ান্স। আজকে যা হয়েছে তার জন্য আমি সরি। সত্যি বুঝতে পারিনি আমার করে একটা কাজ এতগুলো ঘটনার জন্ম দেবে। ইরাম এক হাতে ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল। ইজানকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। মোকাবেলা করলো স্বামীর। তোমাদের জেনারেশনটার অধঃপতনের কারণ তোমাদের কেয়ারলেস মনোভাব। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হলো বুমেরাং। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এর প্রতিদান ফিরে আসবেই। কিন্তু তোমাদের এই ডোন্ট কেয়ার ভাব সাময়িকভাবে খুবই কুল লাগলেও দিন শেষে অধঃপতন ডেকে আনে, সেটা তোমরা বুঝতে পেরেও মানতে চাও না। উল্টো এর একটা নামও দিয়ে রেখেছো। জীবন উচ্ছন্নে গেলে কি যেন বলো তোমরা? ও মাই লাইফ ইজ কুকড, রাইট? সাইবান নিঃশব্দে চেয়ে রইল ইরামের দিকে। রমণীর আজ পিছু একটা হয়ে গিয়েছে। ইজানের দুর্ঘটনার পর থেকে এই পরিবর্তনটা ভালোভাবে দেখা যাচ্ছে। এক হাতে তালি বাজে না আলাদিন। আজকে যা হয়েছে তার পেছনে কোনো না কোনোভাবে তোমারও দায় জড়িয়ে আছে। হাহাকার করে উঠল সাইবান। আমি কি করেছি? তিতলি আমার খুব ভালো ফ্রেন্ড। শি ইজ লাইক এ সেফ প্লেস ফর মি। যখন আমার কাছে কেউ ছিল না তখন অনুরাগ আর তিতলি ছিল। হাউ ক্যান আই জাস্ট সিম্পলি ফরগেট হার পার্টি? আমার সমস্যা তিতলিকে নিয়ে নয়, তোমাকে নিয়েও নয়। আমি তোমার কাছে বিয়ের সময় শুধু একটা কথাই চেয়েছিলাম আলাদিন। আমি বলেছিলাম রমণী ঘটিত কোনো প্রকার ব্যাপার যেন আমার সামনে না আসে। অথচ তোমার ফোনে আজও বান্ধবীর নাম্বার তিতলি বেব নামে সেভ করা। এবার সাইবান জমে গেল। ইরামের কথাটা সত্যি। বিয়ের আগে বন্ধুত্বের হিসাবে কাজটা করা হয়েছিল ঠিক, কিন্তু পরে আর বদলানোর ব্যাপারটা তার মাথায় আসেনি। আমি সরি, ওকে বলে গিয়েছিলাম, আমি এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। নিজের ফোন বের করতেই পকেটে হাত ভরলো সাইবান। ইরাম হাত তুলে তাকে থামালো। একটি নিঃশ্বাস ফেলে বলল, থাক আলাদিন, আমি বুঝি তোমারও ব্যক্তিগত জীবন আছে। তিতলির বাবা মা তো এমনি এমনি আজ বিয়ের প্রস্তাব নিয়ে আসেননি। হয়তো মেয়ের পছন্দ তারা বুঝতে পেরেছেন। মাঝখানে আমিই ঢুকে গিয়েছি। আমি না থাকলে হয়তো শেষমেশ তোমার তিতলির সাথেই বিয়ে হতো। ব্যাপার না, আর একটা বছর সহ্য করো, আমি কিছু একটা করি, তারপরেই তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছা হয় করো, যার সাথে মনে হয় ঘুরে বেড়াও। রোখার মতন কেউ থাকবে না। আপনি খুব খারাপভাবে নিষ্ঠুর, সেটা কি আপনি জানেন? সাইবানের ভাঙা গলায় ইরাম একটুখানি থমকালো। তার শক্ত মনোভাব খানিক নরম হলো। সাইবান মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার দুহাত শক্ত মুঠো পাকিয়ে রেখেছে নিয়ন্ত্রণে। আপনি শুধু নিজের দিকটাই বুঝে গেলেন আজীবন, আমায় বুঝতে চাইলেন না। এখানে বোঝাবুঝির কিছু নেই। আমি যা বলছি ঠান্ডা মাথায় নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার মনে হয় তোমার দোষ আছে, তোমার মনে হয় তোমার দোষ নেই। তুমি পরিস্থিতির শিকার। এখানেই আমাদের চিন্তাধারার পার্থক্য। এটাই সম্পর্কের অসমতা। আজ যা হলো তা শুধু ট্রেলার ছিল। ভবিষ্যতে এমন আরও অনেক অনেক ভিন্নতা তৈরি হবে।
আমার কাছে তোমার আচরণ অযৌক্তিক লাগবে, তোমার কাছে আমার আচরণ অযৌক্তিক লাগবে, কারণ আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বিষ। তাই বলছি, দূরে থাকো, ভালো থাকো। সাইবান লম্বা পায়ে এগিয়ে এসে ইরামের কোমর চাপটে ধরে তাকে পাশের দেওয়ালের সঙ্গে ঠেসে ধরল। এত অবিশ্বাস করেন আপনি আমাকে? কি মনে হয় তিতলি আমার সাইড চিক? ওকে আমি প্রশ্রয় দিয়ে বিয়ের স্বপ্ন বুলিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তাই মনে হয় আপনার, তাই না? রীতিমতো গর্জে উঠল সাইবান। কপালের শিরা উপশিরা ফুলে পেঁপে উঠেছে তার। মুখ ধারণ করেছে রক্তিম বর্ণ। তীব্র আকাশে কাঁপছে সমস্ত শরীর। মেজাজ হারিয়ে ফেলেছে সে, কিন্তু ইরাম মেজাজ হারালো না। একদম ঠান্ডা গলায় স্বামীকে মোকাবেলা করলো। তুমি হয়তো প্রশ্রয় দাওনি, অন্য কেউ সেটাকে প্রশ্রয় হিসেবে ধরে নিয়েছে। নির্বাক চোখে চেয়ে রইল আলাদিন। ইরান বলল, তোমাদের পুরুষদের সমস্যাটা কোথায় জানো আলাদিন? তোমরা না শব্দের অর্থ বোঝো না, এর ব্যবহার জানো না। নো মিন্স নো আলাদিন। তোমার স্ত্রী তোমাকে না বললে যেমন তোমাকে সেই না এর সম্মান রাখতে হবে, তেমনি যে কোনো পরিস্থিতিতে নিজের গায়রত রক্ষায় তোমাকেও জোর দিয়ে না বলা শিখতে হবে। এখন তোমার পাশে ঘুরঘুর করা নারী যদি তোমার বছর বছরের পুরাতন বন্ধু হয় তবুও। সাইবান নিজের একটি হাত তুলল। শটান ইরামের মুখের পাশে দেওয়াল পরপর একটি ঘুষি বসিয়ে দিল সে। ইরাম একটুখানি নড়াচড়া অবধি একদম স্থির হয়ে চেয়ে রইল স্বামীর আক্রোশপূর্ণ মুখপানে। আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই তো? আমি আপনার কাছে আর 5-10টা কাপুরুষের সমান। বেশ, তবে থাকুন আপনি আপনার সন্দেহ আর অবিশ্বাস নিয়ে, থাকুন আপনার মনের মতো। নিজেকে নিয়েই ভাবুন, নিজের সন্তানকে নিয়ে ভাবুন। ওটাই আপনার একমাত্র ধর্ম, কর্ম, জ্ঞান। সেলফিশ উইমেন। কথাগুলো বলার সময় একবারের জন্যও ইরামের চোখের দিকে তাকালো না সাইবান। দূরে সরে নিচের মাথার চুলে আঙ্গুল চালিয়ে হন হন করে হেঁটে সে বেডরুম থেকে বেরিয়ে গেল। ইরাম দেওয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে স্বামীর চলে যাওয়া দেখলো। সে জানে আজ এক রাতে আলাদিন তার থেকে 1000 বছর দূরে সরে গিয়েছে। সেটাই তো ইরাম চেয়েছিল। এই সম্পর্কে আবেগ যত কম জড়াবে, সম্পর্কের বাঁধন ছিঁড়ে ফেলাও তত সহজ হবে। অথচ তার বুকের ভেতরে এমন চিনচিনে ব্যথা হচ্ছে কেন? রুমটা অন্ধকারাচ্ছন্ন। বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে সাইবান। কোনো আলো জ্বালায়নি। বাইরের বাগানের বাতির হলদিতে আলো আবছায়া ভাবে রুমের ভেতরে এসে পড়ছে। পিনপতন নীরবতায় বিঘ্ন ঘটাচ্ছে ঘড়ির টিকটিক আর্তনাদ। চোখ বুজে আছে সাইবান। দুই হাত পা বিছানায় ছড়ানো। কম্বল টেনে গায়ে দেওয়ার প্রয়োজনও মনে করেনি। পায়ে স্লিপার্স এখনো রয়ে গেছে। না পোশাক বদলেছে, না কিছু খুলে রেখেছে। গত 1 ঘন্টা যাবত সে এভাবেই শুয়ে আছে। একপাশে নাইট স্ট্যান্ডের উপর রাখা ফোনটা তার থেকে ভাইব্রেট করছে। জানে কে কল করেছে, তিতলি। তবে সাইবান সেই ফোন ধরলো না। দিন দুনিয়ায় বোধ তার মাঝ থেকে হারিয়ে গিয়েছে। অন্ধকার ক্রমশ গুমোট হয়ে চেপে ধরতে চাইছে যেন সাইবানকে। হঠাৎ করে রুমের ভেতরকার বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অদূর থেকে কোনো অশনির সংকেতের ঘন্টা বাজছে। রুমে এসি চলছে, এরপরেও দরদর করে ঘামছে সে। সিলিং এ ঝুলতে থাকা সিলিং ফ্যানটার তার শূন্য চোখ জোড়া আঁকড়ে রেখেছে বুঝি। দৃষ্টি ফেরাতে পারছে না। এক টানা চেয়ে রইল সাইবান, নিষ্পলক। নিঃশ্বাস প্রশ্বাস ক্রমশ দ্রুততর হয়ে উঠল তার। অতঃপর একদম হঠাৎ করেই চোখের সামনের নীরব রুমের দৃশ্যটা বদলে গেল। কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। অশরীরী আতঙ্ক বয়ে গেল সাইবানের শির দ্বারা। এই অনুভূতি তার খুব ভালো করে চেনা। চোখ জোড়া শুকনো খটখটে হয়ে গেল তার। চেহারায় ভর করলো ভয়। তারপরে দেখতে পেল সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে একটি ফাঁসির দড়ি। হালকা বাতাসে এদিক সেদিক দুলছে। সেই দড়ির ছায়া পাশের দেওয়ালে প্রতিফলিত হচ্ছে। ঢং ঢং ঢং। ঘন্টা বাজছে কোথাও, মৃত্যুর ঘন্টা। সাইবান কুঁকড়ে গেল। নিজের 2 কান চেপে ধরল সজোরে। তার গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো, অথচ কেউই শুনল না সেই চিৎকার। সে দেখতে চায় না ওই দড়ি, ওই ঘন্টা। না না না। সাই,
কণ্ঠটা হঠাৎ ছেদ ঘটালো মুহূর্তেই। সাইবান জমে গেল সম্পূর্ণ, চোখ পিটপিট করে তাকালো। বিছানার পাশে এসে বসেছে চিন্তিত মুখের সারিকা। ভাইয়ের কপালে হাত রেখে তাপমাত্রা মাপছে। ঘেমে নিয়ে একাকার সাইবান। বিস্ফোরিত দৃষ্টিতে সে দেখলো সারিকাকে। পরক্ষণেই মুখ ঘুরিয়ে তাকালো সিলিং ফ্যানের দিকে। ফাঁসির দড়িটা আর নেই। হ্যালুসিনেশন হচ্ছিল তার। বুকের ভেতর আটকে রাখা দীর্ঘ একটা শ্বাস ফেললো সাইবান। ঢোক গিলল সজোরে। সারিকা ঝুঁকে বলল,